জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, জুলাই আগস্ট হত্যাযজ্ঞ যার নির্দেশে হয়েছিল, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ পর্যায়ে। এবং শেষ পর্যায়ে প্রসিকিউশন থেকে কিন্তু তারকা সাক্ষী অর্থাৎ আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সর্বশেষ সাক্ষ্য দিবেন। এবং আজকে কিন্তু এই যে মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন তার কিন্তু আজকে জেরা হবে এবং দ্বিতীয় দিনের মতো জেরা অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলতে চাই যে কালকেও কিন্তু ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি কিন্তু জেরা করেছেন এবং এই জেরা কিন্তু কালকে শেষ হয়নি, আজকেও আবার জেরা হবে। এবং আজকে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী যে আমির হোসেন আছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে জেরা আসলে শেষ হতে আসলে কত সময় লাগবে। তিনি বলেছেন যে মাহমুদুর রহমান কিন্তু আসলে এই যে 15 বছরের শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলের কিন্তু বিভিন্ন দিক আসলে তুলে ধরেছেন ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। তিনি বিডিআর হত্যাকাণ্ডে আসলে কারা কারা জড়িত ছিলেন তিনি সেটি বলেছেন, কিভাবে আসলে এই যে মিডিয়া সেটি আসলে ফ্যাসিস্ট হয়ে উঠে সেটি বলেছেন, কিভাবে শেখ হাসিনা ফ্যাসিজমে পরিণত হয়েছে সেটি আসলে তুলে ধরে, কিভাবে আসলে বিভিন্ন রাজনীতিবিদ বিচারকরা আসলে শেখ হাসিনার পক্ষে আসলে বিভিন্ন রায় দিয়েছেন, রাজনীতিবিদরা বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কিভাবে দুর্নীতির যে বিভিন্ন ঘটনা আসলে শেখ হাসিনা সেগুলো আসলে তুলে ধরেছেন। তো সেই জন্যই আসলে এই জেরা করতে আসলে সময় লাগবে, এটি আসলে জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এবং এটির পরেই আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়া শুরু করবেন আমরা যেটি ধারণা করছি। এবং প্রসিকিউশন যে জানিয়েছেন যে জেরা খুব সম্ভবত দুপুরের দিকে শেষ হলে দুপুরের পর আসলে এনসিপির আহ্বায়ক যিনি জুলাই আগস্টের গণহত্যার আসলে যে বিভিন্নভাবে ভূমিকা রেখেছিলেন, জুলাই আগস্টের নায়ক তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, তিনি আসলে সাক্ষ্য দেবেন। এবং তিনি কালকেও এই যে সাক্ষ্য দিতেই এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে আসলে সন্তুষ্ট, কারণ এই বিচার ব্যবস্থা আসলে যেভাবে আগাচ্ছে সেভাবে যদি আগায় তাহলে আসলে শেখ হাসিনা বা যেই সরকারি আসুক না কেন বাংলাদেশে সে আসলে ফ্যাসিজম কায়েম করতে পারবে না। তিনি যেটি বলেছিলেন যে পরবর্তীতে যখন নির্বাচন হবে নির্বাচিত সরকারও যাতে এই যে বিচার ব্যবস্থা যে চলছে সেই চলার যে অগ্রগতি সেটা যেন কোনোভাবে আসলে না থামে সেটি আসলে তিনি আহ্বান করেছেন যে নির্বাচিত সরকার যেই আসুক না কেন। এবং আমরা এখন অপেক্ষা করছি যে এই ট্রাইব্যুনালে আসলে বিচার ব্যবস্থা বিচার কাজ একটু পরেই শুরু হলে আসলে প্রথমে মাহমুদুর রহমানের জেরা দিয়ে শুরু হবে, জেরার পর আসলে দুপুর নাগাদ নাহিদ ইসলামের আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ট্রাইব্যুনাল 2 কিন্তু আজকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এবং এই সাক্ষ্যতে আসলে আজকে আসবেন জুলাই শহীদের যে পরিবাররা যারা আছেন তাদের সদস্যরা আজকে আসবেন, তারা সাক্ষ্য দিবেন, তারা বলবেন যে আসলে যে 6 জন পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে সেখানে আসলে তাদের মতো থেকেই কারো জুলাই পরিবার আসবেন, পরিবারের সদস্যরা আসলে বলবেন যে কিভাবে আসলে তারা মারা গিয়েছিলেন সেটি তো আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। কিন্তু কোনো যদি কথোপকথন হয়ে থাকে বা কোনো তারা আসলে কিভাবে ফেস করেছেন যে জিনিসগুলো আসলে সব ঘটনাগুলো আসলে ঘটেছে তাদের সাথে সেই ঘটনাগুলো আসলে বলবেন। তবে আরেকটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু একজন আসামি অর্থাৎ শেখ আফজালুল হক পুলিশের সদস্য তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, সেটির কিন্তু আসলে ট্রাইব্যুনাল কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি। তবে এই সিদ্ধান্তটাও কিন্তু আজকে আসলে ট্রাইব্যুনাল থেকে আসতে পারে বলে আমরা ধারণা করছি। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। আগুন লাগার কারণ কি ছিল আর দগ্ধ রোগীদের বর্তমান অবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। কারণ ছিল সেটি হচ্ছে একটি সিলিন্ডার গোডাউন, সেই সিলিন্ডার গোডাউনের 1 থেকে 150 সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণের সূত্রপাত হয় এমনটাই জানিয়েছেন আমাদেরকে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।
স্থানীয়রা বলেন ভোর রাতে হঠাৎ বিকট একটি শব্দের কারণে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দেখেন যে তাদের পাশের গোডাউনে আগুন জ্বলছে। তখন তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন এবং তাদেরকে উদ্ধারের কাজে লেগে পড়েন। যাদেরকে উদ্ধার করা হয়েছিল 10 জন, সেই 10 জনকে আসলে একেবারে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটে রাখা হয়েছে। ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, ডাক্তার বলছিলেন, চিকিৎসক বলছিলেন তাদের অবস্থা খুবই গুরুতর। তাদের মুখের অংশ জ্বলে গিয়েছে এবং তাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা আমাদেরকে এটাও বলেছেন যে তাদের এই অবস্থায় তাদেরকে খুব দ্রুত আইসিইউতে শিফট করা প্রয়োজন। তবে চট্টগ্রামে পর্যাপ্ত আইসিইউ ফাঁকা না থাকায় সবাইকে একসাথে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কেউ যদি তাদেরকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যায় তাহলে তারা সেখানে রেফার করবে। তবে তারা এখনো পর্যন্ত তাদেরকে বর্তমান যে চিকিৎসা সেবা দেওয়া দরকার সম্পূর্ণ চিকিৎসা দিচ্ছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সেখানে আসলে যে সিলিন্ডার গোডাউন ছিল এই ধরনের ঘটনা সেইখানে চন্দনাইশের আসলে বলতলি যে চরপাড়ায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় আরো 1-2 বার এই ঘটনা ঘটে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেখানকার স্থানীয়রা খুবই ক্ষুব্ধ যে ঘনবসতির আশেপাশে এই ধরনের সিলিন্ডার গোডাউনের কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন, যার ফলে এই দুর্ঘটনা প্রতি বছরে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের অবস্থা খুবই গুরুতর। তাদের মুখের অংশ পুড়ে গেছে, তাদের মুখ একেবারে চেনার উপায় নেই। সেই সাথে তাদের ডাক্তার আমাদেরকে জানিয়েছেন কারো 70%, কারো 65% এবং কারো 62%। এই অবস্থায় তারা একেবারে ঝলসে গেছে, এমনটাই জানিয়েছেন। এই অবস্থায় এখন তারা একেবারে বলা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থা খুবই গুরুতর। এটাই ছিল সবচেয়ে অবস্থা খারাপ, এমনটাই বলা যায়। তাদের যে অবস্থা আমরা দেখেছি সেই অবস্থার জন্য তাদেরকে দ্রুত আইসিইউতে শিফট করা প্রয়োজন। তবে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত আইসিইউ সেবা দিতে পারছেন না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের চন্দনা এসে সিলিন্ডার গুদামে বিস্ফোরণ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসুর প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। প্রার্থীরা ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। প্রচারণা আজকে ৪র্থ দিন এবং প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। যদিও বৃষ্টি কিছুটা 2 দিন ধরে কিছুটা সমস্যা করেছে প্রার্থীদের কাছে, তবে আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে ফলে প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন আমরা এখানে সাধারণ ভোটার যারা আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে বিরোধী নির্বাচন হচ্ছে ফলে প্রার্থীদের যে প্রতিশ্রুতি সেটি অনেক বেশি। যদিও আমরা এখানে দেখছি যে প্রার্থী, সাধারণ ভোটার সবাই এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কোন পদে প্রার্থিতা করছেন এবং দীর্ঘদিন পরে রাকসু নির্বাচনটা হচ্ছে, কেমন লাগছে? শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি শাকিল মিয়া, আমার ডিপার্টমেন্ট সোশ্যালজি, আমার সেকশন হচ্ছে যে 19-20, আমার আবাসিক হল হচ্ছে দামির আলী হল এবং আমি আসন্ন রাকসু নির্বাচনে একজন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী। এককভাবে আমি দাঁড়িয়েছি, কোনো প্যানেল না। লেজর ভিত্তিক কোনো রাজনীতির সাথে আমি আসলে জড়িত ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতে আমার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, অনেকদিন পরে আমরা জানি যে প্রায় 35 ইয়ার্স, 35 বছর পরে আমাদের রাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা সাধারণত আমরা জানি যে রাকসু হচ্ছে যে শিক্ষিতের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে এবং যেহেতু আমি একজন ভিপি ক্যান্ডিডেট সেক্ষেত্রে আমার কাজ থাকবে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি লড়বো, এটা আমার প্রথম কাজ থাকবে। আর আজকে প্রচারণা শুরু করেছি, 2 দিন হলো প্রচারণা ক্যাম্পাসে শুরু করেছি। আমি অনেক রেসপন্স পেয়েছি এবং যাদের কাছে গিয়েছি অনেক আপুরা আছে, তারা আমাদেরকে অনেক আন্তরিকতা দিয়েছে এবং তারা প্রশংসা করছে এবং এটা একটা অনেকদিন পরে হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এবং যেটাকে আমরা বলছি ঈদের মতো আসলে আমেজ তৈরি ছোটবেলায়। আমরা আরো একটু কথা বলতে চাই, এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দীর্ঘদিন পরে রাকসু হচ্ছে, কেমন লাগছে এবং প্রার্থী যারা আছেন, যারা শীর্ষ 3 পদে দাঁড়িয়েছেন তাদের কাছে আপনার প্রত্যাশা? আমি নিজেও হচ্ছে নারী সহ সম্পাদক নারী বিষয়ক হচ্ছে পদে মানে প্রার্থী কেন্দ্রীয় সংসদে।
তো অনেকদিন পর হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক আর কি মানে সঠিকভাবে যে হচ্ছে একটা আছে না শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা সংসদ হচ্ছে, এই বিষয়ে আমরা হচ্ছে একটা সুযোগ পাচ্ছি নিজেদের হচ্ছে অধিকারগুলো তুলে ধরার জন্য। অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়। আর হচ্ছে আগে যেমন হচ্ছে দলীয় লেজুরভিত্তিক রাজনীতিটা ছিল, এখন হচ্ছে এই থেকে বেরিয়ে হচ্ছে আমরা একটা সুন্দর হচ্ছে রাজনৈতিক পরিবেশ, রাজনীতি চর্চা হবে কিন্তু একটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে হবে, একটা ভালো একটা যেখানে শিক্ষার্থীদের হচ্ছে অধিকার বা হচ্ছে তাদের কথাটাই হচ্ছে প্রাধান্য দেওয়া হবে। আর আরো হচ্ছে অনেক বিষয় হচ্ছে যে অনেক বেশি হচ্ছে অনেকের সাথে হচ্ছে পরিচিত হওয়া হচ্ছে, একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রার্থীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, ফলে একটা উৎসবের আমেজ ক্যাম্পাসে আছে এবং এখানে যে রাজনৈতিক প্যানেলগুলি আছে তাদের বাইরেও স্বতন্ত্র প্রার্থীরা অনেকেই এখানে প্রার্থী হয়েছেন। আমরা যদি একটু তথ্য দিতে চাই সেটি হলো যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 306 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী আছেন। হল সংসদে ইতিমধ্যেই 39 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, তার মধ্যে 29 জন নারী প্রার্থী। বলা যায় যে নারীদের অংশগ্রহণও এবার একটু উল্লেখযোগ্য আছে। 63 বছরের ইতিহাসে রাকসুর এবারই উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী আছেন। যদিও যারা প্রার্থী হয়েছেন নারীরা, তারা বলছেন যে পরিমাণ নারীর অংশগ্রহণ নির্বাচনে থাকার কথা ছিল সেই পরিমাণ আশানুরূপ হয়নি, যদিও কিছুটা বেড়েছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামীতে রাকসু নির্বাচনে হয়তো নারী প্রার্থী আরো বাড়বে। প্রচার প্রচারণা চালাতে গিয়ে তারা যে সমস্যাটির মধ্যে পড়ছেন সেটি হলো যে রাকসুর বেশিরভাগ ভোটার, প্রায় 70% ভোটার অনাবাসিক, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেসগুলোতে অবস্থান করেন। ক্যাম্পাসের প্রায় 30% শিক্ষার্থী থাকেন, বাকি 70%-এর যে ভোটার তাদের কাছে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকে। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে তারপরেও তারা যাচ্ছেন। বড় দুটি যে রাজনৈতিক দল এবার প্যানেল ঘোষণা করেছে, ইসলামিক ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্র দল সমর্থিত, তারাও সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। এবং শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে। সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু প্রার্থীরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদী ও ঝালকাঠির বিষখালী নদীর ভাঙনে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাঈম হাসান ইমন। ভাঙন প্রতিরোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, বিস্তারিত জানাবেন। সেটা ধন্যবাদ। এই ঝালকাঠি বিষখালী নদীর যে রাজাপুর উপজেলা এবং কাঠালী উপজেলা যে বয়ে গেছে বিষখালী নদী, এই বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত ভাঙন চলছে। যে ছোটখাটো বন্যায় প্রতিনিয়তই ভাঙন থাকে এবং এই ভাঙনে স্কুল, ঘরবাড়ি, বাজার, বিভিন্ন জমি, কবরস্থান সব এই নদী ভাঙনে তলিয়ে গেছে। এছাড়া এই ভাঙন রোধের স্থানীয়রা জানিয়েছেন যে ভাঙন রোধের জন্য যদি স্থায়ী বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে এই ভাঙন রোধ কখনই প্রতিরোধ করা যাবে না। স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। স্থানীয়রা জানিয়েছেন যে তাদের যে সম্বল, যতটুকু সম্বল আছিল, জমি, ফসলি জমি এবং বসত বিটা এবং মৃত্যুর পরে যে কবরস্থান, তাদের যে শেষ মাটির স্থানটুকু থাকবে সেটুকুই নেই, সেটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এরপর যারা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তারা অন্যের একটি জমিতে তারা আশ্রয় নিয়ে বসবাস করছে। এ বিষয়ে তারা স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছিল, কিন্তু তারা সরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি। আর এছাড়াও যে এই বেড়িবাঁধ টেকসইয়ের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে একটি প্রস্তাব পাঠিয়েছে তারা মন্ত্রণালয়, সেক্ষেত্রে তারা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই প্রস্তাবটি তারা বেড়িবাঁধের জন্য পাঠিয়েছে। যদি প্রস্তাবটি পাশ হয়ে আসে তাহলে এই টেকসই বেড়িবাঁধ করা যাবে। এছাড়া এই বিশেষ কিছু স্থানে জিব্লক ফেলা হয়েছে। এই জিব্লক ব্যাগ ফেলা হলেও কিন্তু ভাঙনরোধ প্রতিরোধ করা যাচ্ছে না। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি স্কুল আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন একটি স্কুল আছে, এটা হচ্ছে মঠবাড়ি ইউনিয়নের স্কুলটি। এই স্কুলটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া এইখানে একটি বাদুরতলা বাজার রয়েছে, সেই বাজারটিও এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই বিষয়ে স্থানীয়দের প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, জানিয়েছেন যে তারা এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, হয়তো অতি শীঘ্রই এই নদী ভাঙ্গনের টেকসই বেড়িবাঁধের প্রস্তাব আসবে। আর প্রস্তাব যদি আসে তাহলে এই টেকসই বেড়িবাঁধ যদি নির্মাণ করা যায় তাহলে হয়তো এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, তারা একাধিকবার উপজেলা প্রশাসন বা ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো সমাধান আসেনি। তবে যাদের বসত বাড়ি হারিয়েছে তারাও একটি আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসনের সঙ্গেও তারা যোগাযোগ করেছিল, কিন্তু তারা আশ্রয়টুকু পায়নি। এই ছিল আমার কাছ থেকে জালকাঠির বিষখালী নদী ভাঙ্গনের সর্বশেষ। এখন আমরা যাব মুন্সিগঞ্জে। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার নদী ভাঙন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম, মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদী ও ঝালকাঠির বিষখালী নদীর ভাঙনে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত হচ্ছেন। সুমন, ভাঙন প্রতিরোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পদ্মার যে ঘাস, সেই ঘাস কিন্তু আসলে আস্তে আস্তে এই নদীর তীরবর্তী দুইটি এলাকা কিন্তু আসলে বিলীন হচ্ছে। এইখানে কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি একেবারে নদীর পাড়েই কিন্তু এখানে মসজিদ এবং মন্দির কিন্তু একেবারে পদ্মা নদীর হুমকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই মসজিদটি কিন্তু আসলে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এখানকার এলাকাবাসী। এখানে কিন্তু প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা এই এলাকাটি পরিদর্শন করে তারা কিন্তু আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের এখানকার তারা জানিয়েছেন। তো এখানে কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, এই গ্রামটিতে প্রায় 1000 লোকের কিন্তু বসবাস। তারা কিন্তু একেবারে পদ্মার তীরবর্তী এলাকায় রয়েছেন। এখানে এর আগেও কিন্তু একটি, আপনি যেখানে আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটিতে কিন্তু একটি মন্দির ছিল, সেই মন্দিরটি কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং তারা কিন্তু এই মন্দির কিন্তু একটু পেছনে কিন্তু তারা অস্থায়ীভাবে কিন্তু তারা তৈরি করেছেন। আমি এখন এখানকার একজনের সাথে একটু জানার চেষ্টা করব যে এই এলাকায় আপনারা আসলে নদী ভাঙ্গনের কি অবস্থা একটু জানাবেন। আমরা এই এলাকায় গত 2022 সাল থেকে আমরা নদী ভাঙ্গনের অনেক তীব্রতা দেখেছি, কিন্তু তীব্রতা দেখার পাশাপাশি আমরা এটাও দেখেছি আমাদের যারা এমপি মহোদয় ছিলেন উনি তাৎক্ষণিকভাবে একবার আমাদের এখানে পরিদর্শনে এসে রাতারাতি আমাদের কিছু জিও ব্যাগের ব্যবস্থা করে আমাদের এই এলাকাটা মোটামুটি ঠেক দেওয়ার একটা চেষ্টা করেছেন এবং পাশাপাশি ওই সময় আমরা মোটামুটি নিরাপদেই 2 বছর পর্যন্ত আমরা প্রায় বসবাস করেছি। হঠাৎ করে আকস্মিকভাবে এই বছর আবার ঠিক নদী ভাঙ্গনের একটা প্রবণতা দেখা দিয়েছে, কিন্তু দেখা দেওয়ার সাথে সাথে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে আমাদেরটাকে সাড়া না দিয়ে একটু দেরি করে ফেলেছেন। দেরি করে ফেলার কারণে আমাদের কিছু বসতভিটা আমাদের নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে করে এখন আমাদের যেই পাশে যে আমাদের মসজিদটা, পাশাপাশি এই 2টা বাড়ি পরে একটা মন্দির আছে, এর পরের বাড়ি 2 বাড়ি পরে একটা মন্দির আছে, কিন্তু এগুলো সব স্থাপনাগুলো এখন আমাদের ঝুঁকির মধ্যে আছে। কিন্তু মসজিদের পাশাপাশি আমাদের যে ওয়ালটা আছে, ওয়ালের সাথেই কিন্তু এখন নদী। কিন্তু এখানে কিছু বস্তা ফালানোর চেষ্টা করেছে, কিন্তু আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের এমডি স্যার আমাদের আশ্বস্ত করিয়ে গিয়েছেন বলে আমরা এই 2টা প্যাকেজ পাস করেছি, বাকি 2টা প্যাকেজও আমরা এখানে দিব। কিন্তু সেই কি চাচ্ছেন একটু আমরা চাচ্ছি এখানে আমাদের এখন হলো অস্থায়ীভাবে কিছু প্যাকেজের ব্যবস্থা করে কিছু বস্তা ফালা দিয়ে এবং স্থায়ী একটা কাজের ব্যবস্থা যাতে করা হয় ভবিষ্যতে, যাতে করে আমাদের এই বাংলাবাজার ইউনিয়ন থেকে আমাদের শম্ভু হালদারকান্দি গ্রামটা যাতে করে হারিয়ে না যায়। ধন্যবাদ, আমরা এই ব্যাপারটাই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু জানাবেন যে আপনারা এই নদীর পারে আসলে কি আতঙ্কে আছেন, একটু জানাবেন। আমরা সামনে নদীর পাশে আছি, নদী আমরা গড়বাড়ি আমরা কোন উড়ামো সেটা কোন জায়গাটাই সামনে দুর্গাপূজা, দুর্গাপূজা করতে পারতাম না। এই
নদীর লিগা কোন ভাই কেমনে দুর্গাহাতি করম কেমনে আর আমরা ঘর বাড়ি ধরম কেমনে কোনো আমাকে শান্তি নেই। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন এখানকার স্থানীয় যারা রয়েছে হিন্দু এবং মুসলিম তারা কিন্তু এই পদ্মা নদীর ভাঙন আতঙ্কে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু কয়েক ধাপে কিন্তু আমাদের বাড়ি ঘর বিলীন হওয়ার পরে আমরা এখন অস্থায়ীভাবে এখানে রয়েছি, সেখানেও কিন্তু আসলে ভাঙন আতঙ্কে তারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের বাংলা বাজার থেকে পদ্মা নদীর পার থেকে সবশেষ খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের বাংলা বাজার পদ্মা নদীর ভাঙন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। ব্রাহ্মণবাড়িয়ায় 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পে ধীর গতির কারণে এখনো কাজ শেষ হয়নি। এতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, কত বছর ধরে এই নির্মাণ কাজ চলছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশের আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2017 সালে একনেকে অনুমোদিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখড়া স্থল বন্দর পর্যন্ত জাতীয় 4 লেন সড়কের নির্মাণ কাজ। 2020 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আফকন্স কোম্পানি লিমিটেড এর নির্মাণ কাজ শুরু করে। তো প্রথম দফায় 2023 সাল পর্যন্ত মেয়াদ ছিল, তবে প্রথম দফায় কাজ শেষ না হয় দ্বিতীয় দফা বাড়িয়ে 2025 সাল পর্যন্ত এর মেয়াদকাল বাড়ানো হয়। ফলে 5 বছরে কিন্তু 2 দফা মেয়াদ বাড়িয়ে কিন্তু এর কাজ শেষ হয়নি, যার কারণে যে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেটের মহাসড়কে কিন্তু একটি বড় ধরনের যানজট এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো আমি এখন যে স্থানটিতে আছি, স্থানটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে দেশের যে পূর্বাঞ্চলের যে অন্যতম প্রবেশদ্বার বিশ্বরূপ মোড় এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে যানজটের যে একটি দীর্ঘ চিত্র, প্রায় কয়েক টানা প্রায় 3-4 ঘন্টা ধরে এই যানজট কিন্তু এই সড়কটিতে রয়েছে। ফলে এখানকার যে সব যানবাহন রয়েছে এবং যাত্রী রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছে। এছাড়া এই সামান্য বৃষ্টি হলে কিন্তু এখানে যে সড়কে কিন্তু বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে, এই গর্তটিতে কি যানবাহন আটকে কিন্তু একটি দুর্ভোগের সৃষ্টি হয়। তো আমি সকাল থেকে এই সড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, বিভিন্ন স্থানে কিন্তু যে বিভিন্ন স্থানে খানাখন্দ রয়েছে। এই খানাখন্দর থাকার কারণে এখানে যে যানজটের যে তীব্র মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি এখন কথা বলবো যে খাটিয়াতা হাইওয়ে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে, যে আপনাদের যানজট নিরসনে আপনাদের হাইওয়ে পুলিশে কয়টা টিম কাজ করছে, যানজট নিরসনে আপনাদের আপনি অবগত আছেন যে ঢাকা সিলেট মহাসড়কে বড় বড় গর্তের কারণে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কাটিয়াতা হাইওয়ে থানা পুলিশ এখানে সার্বক্ষণিক যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। এই গর্ত ভরাট না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা খুবই কষ্টকর হবে। ধন্যবাদ। তো ইশিকা, আপনাকে যে একটা তথ্য জানিয়ে রাখি, আমি যে স্থানটিতে আছি এই খাটিয়াতা বিশ্বরূপ মোড়, এই স্থানের প্রায় আধা কিলোমিটার অংশ জুড়ে বিভিন্ন স্থানে বড় বড় যে খানাখন্দ রয়েছে, যার কারণে এই যে খাটিয়াতা মোড় এলাকায়, এই মোড় এলাকায় বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন জেলায় কিন্তু গাড়ি চলাচল করে। এই আধা কিলোমিটার অংশের বড় বড় খানাখন্দের কারণে কিন্তু যে যানজটটা একটা দীর্ঘস্থায়ী রূপ নেই। তো স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন যে এই অংশটুকু যদি প্রথমে যদি মেরামত করা হয় তাহলে কিন্তু যানজটের অংশটা কমিয়ে আসবে। এছাড়া মূলত যে জাতীয় 4 লেনের মহাসড়কে একটা তথ্য জানিয়ে রাখি, যে 3টি প্যাকেজে কিন্তু এই মহাসড়কটি হচ্ছে। তো 3টি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজের কিন্তু প্রকল্প যে ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে কিন্তু প্যাকেজ 3-এর যে অংশটি যে আখড়ার দরকার থেকে আখড়া স্থলবন্দর পর্যন্ত কিন্তু এটি প্রকল্পটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই বাদ দিয়ে যে 2টি প্যাকেজে যে অংশটুকু রয়েছে 39 কিলোমিটার অংশ, এই অংশটি মূলত আরো 2 বছর মেয়াদ বাড়িয়ে 2027 সালের 30 জুন পর্যন্ত কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে। তো প্রকল্প পরিচালক জানিয়েছেন যে 2 বছরের মধ্যে তারা যে বাকি অংশটুকু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ইশিকা, এ ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক নির্মাণ কাজ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।